আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা। পর্ব ৫৩ থেকে ৫৬। লেখিকা সারা চৌধুরী। পিহুর জ্ঞান ফিরেছে রাত ২টায়। মারিয়ার তার মাথার কাছে টুলে বসে আছে। এবার পিহু আর কাঁদছে না বা কোনো অনুভূতি নেই। চোখ মেলে চারিদিকে এক পলক তাকিয়ে দেখে নিল। মুহূর্তেই চোখের ভিতরের প্রতিটা শিরা লাল হতে শুরু করল, সাথে পিহির চোখও। মারিয়া পিহুর দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। পিহু বেশ কিছুক্ষণ মাথার উপরে চলতে থাকা ফ্যান এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ বুজে নিল। চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়ল উত্তপ্ত নোনা জল। মারিয়া পিহুর দিকে এখনও তাকিয়ে আছে। কিছুক্ষণ পর পিহু হঠাৎ চোখ খুলেই উঠে বসল। বসেই জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে মারিয়ার দিকে তাকাল। মারিয়া কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগেই পিহু নিজের চুলগুলো হাতে থাকা রাবার ব্যান্ড দিয়ে টাইট করতে করতে বলে উঠল, মারিয়া, জাহিনকে কোথায় রাখছ? মারিয়া সাথে সাথেই প্রতিউত্তর করে বলল, আন্ডারগ্রাউন্ড এই ম্যাম। মারিয়ার বলতে দেরি, কিন্তু পিহুর কেবিন এর বেড থেকে নামতে দেরি হয় না। পিহু নেমে সোজা হয়ে হাতের তালু দিয়ে চোখের কোণে থাকা পানিটুকু মুছে মারিয়ার উদ্দেশ্যে বলল, আমার একটা কলিজা ছিল জানো মারিয়া। আমি কিছু বলার আগেই বুঝে যেত। আল্লাহর কাছে এখন ভালোই আছে। তবে আমি কাঁদলে সব সময় বলতো আমার পিহুরানি হবে খুব শক্তিশালী, যার মনে কোনো দয়া মায়া থাকবে না, সব সময় শক্ত হবে। কথাটা বলে তাচ্ছিল্য হাসে পিহু, তারপর আবারও বলে উঠে, আমার প্রিয় জিনিসগুলোকে আমি হারাই সব সময়। তবে আমার এখনো মন মানছে না আমার মানুষটা আর নেই। তবে তার পিহু শক্ত। পাপীদের মারতে গিয়ে যদি জীবন দিয়ে থাকে, তবে আমি শেষ পাপীকে নিজ হাতে পাপ মুক্ত করিয়ে নিজেও মুক্ত হয়ে যাব পৃথিবী থেকে। কি বলছেন এসব? বুঝবে না। মারিয়া আদলেই কিছু বুঝল না। তবে এই কথাগুলোর ভাবার্থ সবাই বুঝবে না। মারিয়া পিহুকে আটকাতে গেলেও পিহু আর দাঁড়ায় না। মারিয়াও পিহুর পিছন পিছন বেরিয়ে চলে আসে। পিহুর মনের ভিতরে উথাল পাথাল। সে উপরে উপরে শক্ত থাকলেও ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে। মানতে না চাইলেও সত্যি যে তার শাদী আর নেই। পিহু ক্ষণিকের জন্য সিরেন এর কথা ভুলেই গেছিল। বাচ্চাটা তার বাড়িতে একা। খিদে পেয়েছে হয়তো। এই বাচ্চাটা ছাড়া তো আর পিহুর কেউ নেই। এই অবুঝ প্রাণীটাও পিহুর খুব আপন। মারিয়া গাড়ি ড্রাইভ করছে। পিহু গাড়ির ব্যাকছিট থেকে সিলভার রঙের বক্সটা এগিয়ে নিয়ে এলো। মারিয়া আর চোখে দেখে ভ্রু কুঁচকে বলল, এটা কি করবেন ম্যাম? আজ দেখতে পাবে। কি করব? আমি পিহু কতটা ভয়াবহ রূপ এ আসতে পারি। পিহুর কথায় মারিয়া আর প্রতিউত্তর করল না। আর করলেও পিহু কোনো রিপ্লাই দিবে না, সেটা মারিয়া জানে। পিহু সিলভার রঙের বক্সটা খুলে ধীরে ধীরে পুরো কালো রঙের একটা হ্যান্ড গান আর একটা চাকু আর একটা ব্লেড বের করল। ব্লেড বেশ লম্বা। ছোট্ট একটা সুইচ আছে, চাপ দিলেই ১ ফুটের মতো বড় হয়ে যায়। কিছুদিন আগেই মারিয়াকে দিয়ে আনিয়েছিল পিহু এটা। পিহু গান এর ভিতরে বুলেট লোড করে নিল। মারিয়ার বাড়ির দিকে যত গাড়ি এগোচ্ছে ঠিক ততই পিহুর রাগ বেড়ে যাচ্ছে। ব্লেড আর চাকুটা জ্যাকেটের পকেটে পুরে নিল। গাড়ি এসে থেমেছে আন্ডারগ্রাউন্ডের সামনে। পিহু মারিয়াকে ভিতরে যেতে বলে নিজে গাড়ির ডিকির কাছে এগিয়ে গেল। মারিয়া পিহুর কথা মতো আন্ডারগ্রাউন্ড এ চলে গেল। পিহুও গেল। বেশ কিছুক্ষণ পর পর গুলির শব্দ শোনা গেল। পিহু ভাবলেশহীনভাবেই গাড়ির ডিকি থেকে ডিজেল এর ২ লিটারের ড্রাম বের করল। সাথে পকেটে লাইটারটা নিল। পিহু গুলির শব্দ শুনে হাসদু, কারণ পিহু জানে মারিয়া জাহিনকে একটু নাচিয়ে ছাড়বে। তো নাচাক, শেষ চালটা পিহু চালবে। পিহু গুটি গুটি পায়ে এগিয়ে গেল আন্ডারগ্রাউন্ড এর দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে লাইট অফ করে দিয়ে ছোট্ট লাল ড্রিম লাইট জ্বালালো সিঁড়িতে। তারপর পায়ে শব্দ করে দরজাটা খুলল, সাথেই সাথেই পিহুর দুহাতে থাকা ২ ড্রাম শব্দ করে পড়ে গেল। পিহু গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, মারিয়া এয়া! পুরো ফ্লোরটা রক্তে গড়াগড়ি খাচ্ছে। মারিয়ার মাথায় গুলি করা হয়েছে। মাথা দিয়ে এখনও গলগলিয়ে রক্ত পড়ছে। শুধু নিথর হয়ে পড়ে আছে মারিয়া। জাহিনকে ওভাবেই বাঁধা। দুপায়ে কেউ ইচ্ছা করে গুলি করে ঝাঁঝরা করেছে। মুখের ভিতরে কাগজ পুরে বেঁধে দেওয়া। জাহিনকে পাহারা দেওয়া গার্ড দুটোও নিথর হয়ে পড়ে আছে, শুধু উ উ করে গোঙাচ্ছে জাহিন। এই ঘরে সে ব্যতীত কেউ জীবিত নেই। কে মারল তাদের? কথাটা মাথায় আসতেই উঠে দাঁড়াল পিহু। এতক্ষণ মারিয়ার মাথার কাছে হাঁটু ভাঁজ করে বসেছিল।
পিহু উঠে দাঁড়াতেই কোথা থেকে বন্দুকের নল এসে ঠেকল পিহুর মাথার পিছনে। পিহু স্পষ্ট বুঝতে পেরেছে শত্রুপক্ষের কেউ তাকে টার্গেট করেছে, তবে কে হবে? পিহু নিজের দুহাত অল্প অল্প করে উঁচু করতে করতে হঠাৎ নিজের কোমরে গুজে রাখা গানটা বের করে সেকেন্ড এর ভিতরে ঘুরে লোকটির পেট ঠেসে ধরল। কাজটা এত তাড়াতাড়ি হল যে অপর পাশের ব্যক্তিটি কিছুই বুঝে উঠতে পারল না তার আগে ধরা খেয়েছে। পিহু লোকটির দিকে বন্দুক ধরলেও লোকটি চতুরতার সাথে পিহুকে ঘুরিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। পিহুর পিঠ ঠেকল লোকটির বুকে। পিহু এখনও নিজের গান লোকটির পেট বরাবর ধরে রেখেছে। লোকটিকে পিহু না জানলেও খুব পরিচিত একটা ঘ্রাণ ভেসে এল নাকে। পিহু রাগী কণ্ঠে বলে উঠল, কে তুই? ছাড় আমাকে, ছাড়, জানে মেরে ফেলব, ছাড় সুইট হার্ট। সাথে সাথে পিহুর কথা থেমে গেল। শরীরের ভিতরে অদ্ভুত এক শিরশিরানি বয়ে গেল। লোকটির নেশালো কণ্ঠস্বরে পিহু কেঁপে উঠল, তবে হাল ছাড়ল। নিজের পা দিয়ে লোকটির পায়ে জোরে আঘাত করতেই লোকটির হাত ঢিলা হল, সাথে পিহু ছিটকে দূরে এসে লোকটির দিকে গান পয়েন্ট করল, যেন লোকটি বাড়াবাড়ি করলেই এক্ষুনি গুলি করে কেচ্ছা খতম করে দিবে। পিহু রাগী চোখে লোকটির দিকে ভালোভাবে তাকাতেই পিহু জমে গেল। লোকটির হাতে থাকে বন্দুকটি নিচে পড়ে গেছে, লোকটির চোখের চশমাটাও নিচে। লোকটি মাস্ক হাতে নিয়ে তার দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। পিহু যেন আর কিছু ভাবতে পারল না। এক সেকেন্ড ও দেরি না করে নিজের হাতে থাকা গানটি ফেলে লোকটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। ধরতেই কেঁদে উঠল পিহু। পিহু জড়িয়ে ধরা দেখে হাসল লোকটি। নিজেও হাত বাড়িয়ে জড়িয়ে নিল পিহুকে। পিহু কাঁদতে কাঁদতে লোকের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে দিতে বলে উঠল, আপনি ঠিক আছেন? আল্লাহ, আপনি ঠিক আছেন? কই ছিলেন আপনি? এই শাদি, কই ছিলেন আপনি? শাদি একটা দীর্ঘশ্বাস ফেলে পিহুকে নিজের থেকে ছাড়িয়ে পিহুর কান্নারত মুখের থুতনি উঁচু করে ধরে বলে উঠল, আগামীকাল সকাল 7টায় আমাদের কানাডার ফ্লাইট। আর তখনই সব খুলে বলব তোকে। এখন আমি চাই তুই নিজের হাতে প্রতিশোধ নে ওই জানোয়ারের থেকে। তোর বেস্ট ফ্রেন্ড মামুনি বাবাই এর। তোর যেমন ইচ্ছা। শাদির কথার পর পিহু আরও কিছুক্ষণ কাঁদে। তারপর ও ফুফাচ্ছে। শাদি একটু থেমে আবারও বলে উঠল, তাড়াতাড়ি কর। সিরেন তার মাম্মাকে খুব মিস করছে। সিরেনের কথা শুনতেই পিহু শাদির দিকে চোখ মেলে তাকায়, তারপর আর এক মুহূর্ত দেরি না ডিজেল ড্রাম দুটো এনে রাখে জাহিনের পাশে। জাহিনের চোখে তখন ভয়। শাদি পিহুর পিছনে এসে পিহুর চুল এর ঝুঁটি খুলে দেয়, সাথে সারা পিঠ ধরে ছড়িয়ে কেশগুলো। পিহু নিজের পকেট থেকে চাকুটা বের করেই ঢুকিয়ে দেয় জাহিনের হাতে। জাহিন প্রচণ্ড বেদনা গুমড়ে উঠে। জাহিনের গোংরানো দেখে শাদি এসে জাহিনের মুখের বাঁধন খুলে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, তকুর বাচ্চা, তোর ভিতরে মানুষত্ব বলে কিছু ছিল না। কিভাবে মারলি নিরহ মানুষগুলোকে? তোকে কত বিশ্বাস করেছি আমি। কথাটি বলে সাদি জাহিন এর থেকে একটা সরে আসে। পিহুকে ইশারায় সরে যেতে বলে পিহু সরতেই শাদি ঘুরে হাওয়ায় উঠে গায়ের জোরে লাথি মারে জাহিনের মুখ বরাবর। শাদির শক্ত বুটের আঘাতে জাহিনের গালের 4টা দাঁত খুলে বের হয়ে আসে, সাথে জাহিনের আর্তনাদ। শাদি আবারও লাথি দিতে যাবে, তার আগেই পিহু শাদিকে থামিয়ে বলে, এ শিকার আমার। আমার প্রিয় মানুষগুলোকে কেড়ে নিয়েছে, আমি শাস্তি দিতে চাই ওকে। পিহুর রাগী চোখের দিকে তাকিয়ে শাদি মুচকি হাসে। তারপর পিহুর কপালে একটা ছোট্ট চুমু দিয়ে কপালের কাছে আসা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে শান্ত কণ্ঠে বলে, ওয়েল ডান স্টুপিড। তুই যা চাইবি। আমি বাইরে যাচ্ছি। শাদি হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে বলে, 7 বাজে। 20 নাজার আগেই কাজ শেষ করবি। আমি গাড়ির কাছে যাচ্ছি। বলেই সাদি উলরো হেঁটে চলে গেল। শাদি জানে তার পিহুর শক্তির কথা, তাই শাদির চিন্তা নেই। পিহু একবার চলে যাওয়া শাদির দিকে তাকিয়ে আবারও জাহিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। জাহিন গোঙাচ্ছে, গলা দিয়ে শব্দ আসছে না। পিহু জাহিনের দিকে এগিয়ে গিয়ে জাহিনের চুল ধরে নিজের চোখে চোখ রাখায়, তারপর কটমটে কণ্ঠে কিছু বাজে গালি দিয়ে বলে উঠে, কি ব্যাপার মিস জাহিন? তোর গার্লফ্রেন্ড সাফু বেবসকেও কুচি কুচি করে কুত্তা দিয়ে খাওয়াইছি। বল তুই কি চাস? জাহিন বেশ কিছুক্ষণ চুপ থাকে। ভাঙা দাঁতের জন্য গাল দিয়ে রক্ত পড়ছে। জাহিন সীমিত কণ্ঠে বলে, ছাড় আমাকে। তুই এত খারাপ বুঝতে পারিনি, নয়তো তোকেও উপরে পাঠাতাম সেদিন।
জাহিন আর কিছু বলার আগেই পিহু নিজের বুট পরিহিত পা দিয়ে জাহিনের দুই পায়ের মাঝ বরাবর সজোরে লাথি মেরে জুতা দিয়ে চেপে ধরে বলে হিসিয়ে বলে, আমি যেই লেভেলের খারাপ, তুই বুঝতে গেলে তোর মৃত্যুর তারিখ এসে যাবে। সাফু বেবসের ভা বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে তীব্র যন্ত্রণায় জাহিনের চোখ উল্টে গেছে। পিহু নিজের চাকুটা কিছু দূরে গিয়ে নিশানা করে জাহিনের বুকে গেঁথে দিল। তারপর কাছে গিয়ে আবার টান দিয়ে বলল, তুই আমার বেস্ট ফ্রেন্ডকে মেরেছিস, আমার মামুনিকে মেরেছিস, আমার বাবাইকেও মেরেছিস, কষ্টের সাগরে ডুবিয়েছিস, এবার তুই আগুনের সাগরে ডুবে যাবি। তোর কলিজাটা দেখার খুব ইচ্ছা আমার। কিভাবে এমন কাজ করলি তুই? বলে আবারও হাসল পিহু। সজোরে আবারও লাথি মারল জাহিনের দুই পায়ের মাঝ বরাবর। রক্ত বের হচ্ছে গাল দিয়ে। পিহু জাহিনের কাছে এগিয়ে এসে যত্ন করে জাহিনের শার্টটা টেনে ছিঁড়ল। বুকটাও রক্তে ভেজা। পিহু এবার পরম তৃপ্তির সাথে জাহিনের বুকের চামড়া কাটতে থাকল। জাহিন ছটফট করতে থাকল। পিহু চিরতেই ফিঙ্কি মেরে রক্ত এসে পড়ল তার মুখে। পিহু হাসে, দাঁত এলিয়ে হাসে। বুকের কাছে ফাঁকা হয়ে গেছে। পিহুর হঠাৎ কি হলো আর কিছু করল না। এগিয়ে এসে জাহিনের চারিদিকে ডিজেল দিয়ে মারিয়ার লাশের কাছে এসে বিড়বিড় করে বলল, তোমার উপকার আমি ভুলব না মারু। তবে তুমি আমার প্রিয় মানুষটা বাদে অন্য কারোর হাতে খুন হলে তাকে কখনো ছাড়তাম না। পিহু এবার সিঁড়ির দিকে এগিয়ে গেল। জাহিন সেন্সলেস। পিহু কারেন্টের সুইচ দিল। সাথে সাথে জাহিনের অজ্ঞান শরীরটা কারেন্টের ভোল্ট কেঁপে উঠল। পিহু এসে পকেট থেকে লাইটারটা বের করে ছুঁড়ে দিল ভেতরে, সাথে সাথে দাউ দাউ করে আগুন ধরে গেল। পিহু বাইরে থেকে লোহার দরজাটা লক করে উপরে চলে এল। বাইরে সাদি দাঁড়িয়েছিল। পিহু বের হতেই পিহুকে নিয়ে নিজের গাড়িতে উঠে রওনা হয় নিজেদের বাড়ি। সেখান থেকে গুছিয়ে সিরেনকে নিয়ে এয়ারপোর্টে যাবে। গাড়িতে পাশাপাশি সিটে বসে আছে পিহু আর সাদি। সাদি মনোযোগ দিয়ে ড্রাইভ করছে। মুখে কোনো কথা নেই, ঠোঁটের কোণে তৃপ্তিময় হাসি। পিহু আর চুপ থাকতে পারল না, পেটের ভিতরে অজানা কথাগুলো গুলিয়ে উঠছে। পিহুর এমন অস্থিরতা দেখে সাদি আগে বলে উঠল, কিছু বলবি? আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? আর বোম ব্লাস্টে বেঁচে গেলেন কিভাবে? আর মারিয়াকে মারলেন কেন? আপনি কি আমার উপর রেগে আছে? সাদি দীর্ঘশ্বাস ফেলে টেরা চোখে পিহুর দিকে তাকিয়ে বলল, ফার্স্ট ধীরে ধীরে জিজ্ঞাসা কর। আর সেকেন্ড, তুই একমাত্র মানুষ এই দুনিয়ায় যার উপর কখনো রাগি না এসব কারণে। কারণ আমি তোকে বিশ্বাস করি, সাথে প্রচুর ভালোবাসি। আপনি মারিয়াকে কেন মারলেন? মেয়েটা ভালো ছিল। আর ইউ ম্যাড কেন? যারা টাকায় কাজ করে তারা কখনো ভালো হয় না। তবুও ওকে আমি মারতে চাইনি। যখন তোর আস্তানায় পৌঁছালাম তখন সবার আগে গার্ড দুটোকে মেরেছি। আর মারিয়া যখন ওই ঘরে গেল তখন প্রথমে আমি ভাবছিলাম আড়াল থেকে তুই। কিন্তু না, আমি কিছু করার আগেই মারিয়া গুলি ছুঁড়ে আমার দিকে। আর একটু হলে আমার ঘাড় ছুঁয়ে চলে যায়। তাই পর পর গুলি করে ওকে সরিয়েছি। তাছাড়া উপায় ছিল না। হয়তো আমি মরতাম, না হয় ও। ওহ, মন খারাপ। আব্বি বোম ব্লাস্ট থেকে বাঁচলেন কিভাবে? রুচাই বার এর কত কেঁদেছি আমি জানেন? মরে গেলে খুশি হতিস সুইটহার্ট। চুপ, একদম চুপ। কি বলেন আপনি? এবার বললে নিজ হাতে আপনাকে মেরে আমিও মরব। সাদি ঠোঁট এলিয়ে হাসে নিঃশব্দে। ব্যস্ত রাস্তায় চোখ রেখে ড্রাইভ করতে করতে বলে, যেদিন সাফা নিখোঁজ হলো সেদিন থেকে আমি সন্দেহ করেছিলাম যে সেকেন্ড কেউ গেম খেলছে। আর ফাইজকে তো চোখের সামনে থেকে নিয়ে এলি। সেদিন থেকে বাসার সামনে আর পার্কিং এরিয়ার সিসিটিভিগুলো চেক করতে থাকলাম। আর একজন স্পাইকে বাড়ির উপর নজর রাখতে বললাম। আমার সন্দেহ ছিল আমার উপর শত্রুতা করে কেউ যেন তোর ক্ষতি না করে। তাই তোর মোবাইলে ট্র্যাকার ও চালু রেখেছি, তোর অজান্তে। কারণ আমি জানি তুই বেশি ফোন টিপিস না। কিন্তু আমাকে ভুল করে দিয়ে খবর পেলাম যাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি কাজ করছি সে আমার বিরুদ্ধে গিয়ে গেম প্লে করছে। আমারে ঘুমের ইনজেকশন দিলি। ঘরের চারিপাশে বেডের সাইট মিনি ক্যামেরা ছিল, পরে সব দেখেছি আমি। যেদিন তুই ফাইজকে কিডন্যাপ করেছিলি সেফিন লাগিয়েছিলাম রাতে। তবে আমার মনে সন্দেহ ছিল না। শুধু চেয়েছিলাম তোকে নিরাপত্তা দেওয়া। কিন্তু যা দেখলাম তারপর আমি তখন থেকে দুজনকে লাগালাম তোর পিছনে।
তুই আর মারিয়া যখন প্রথমে আন্ডারগ্রাউন্ড এ গেছিলি জাহিনকে দেখতে তখনই আমি ওই জায়গা সম্পর্কে জানতে পারি। আর যখন দেখি তুই বার এর দিকে আসছিস তখন আমি আমার ঘড়িতে তোর লোকেশন দেখে সাথে সাথে বার থেকে বেরিয়েছিলাম। কারণ আমি তখনই সুযোগ পেয়েছিলাম তোদের আন্ডারগ্রাউন্ড এ যাওয়ার। আর তারপর তো বোম বিস্ফোরণের কথা শুনলাম। এমনকি আমার গ্রুপ এর একজন বাদে সবাই পুড়ে গেছে। শাদির কথা শুনে পিহু স্তব্ধ। সে তো সিসিটিভি ক্যামেরাগুলোকে অকেজো ভেবেছিল। আর বিছানার পাশেরগুলো কখনো দেখেওনি। ফোনের দিকে তাকিয়ে দেখে এখনও লোকেশন চালু সাথে সাথে অফ করে দেয়। শাদি আর চোখে দেখে হাসে। পিহু শাদির দিকে তাকায়। না, সেই মেরুন রঙের শার্ট আর ঘড়িটা ঠিকঠাকই আছে, তাহলে যাকে দেখেছিল সে কে? পিহু শাদিকে আবারও জিজ্ঞাসা করে উঠল। আচ্ছা, আমি যে পোড়া হাতটা দেখলাম সে কে? কোনোটা দেখেছিস জানি না। তার হাতেও একই ঘড়ি আর একই রঙের শার্ট ছিল। শাদি এবার পিহুর দিকে তাকি বলে, তোর মন বলছিল আমি মরে গেছি। উহু। তাহলে প্রশ্ন থেকে যায়, এমনি কি স্টুপিড বলি? দুনিয়াতে কি ঘড়ি একটা আর এই রঙের শার্ট একটা? তাও ঠিক। স্টুপিড। পিহু এবার শাদির দিকে তাকিয়ে রাগী চোখে তাকিয়ে বলে, দেখেন, আমাকে স্টুপিড স্টুপিড করবেন না। নিজে ফেলটুস ডাক্তার। ডাব্বা পেয়ে ভুয়া সার্টিফিকেট করে ডাক্তার হয়েছে আর আমাকে স্টুপিড বলে। শাদি পিহুর দিকে তাকায় আবারও। এক চোখ টিপ দিয়ে ভ্রু নাচিয়ে পিহুর টকটকে ঠোঁটের দিকে ইশারা করে নিজের দাঁত দিয়ে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরে বলে, কানাডা ফিরে চল। অনেক হিসাব কিতাব বাকি। আমারে ঘুমের ইনজেকশন দেওয়ার শখ মেটাবো, সিরেনের ভাইবোন আনার ব্যবস্থা করব। তবে এবার এটা তোর পেটের ভিতরে ছোট্ট ছোট্ট করে বেড়ে উঠবে। আমার রক্তের। পিহুর কান দিয়ে ধোয়া উঠছে লজ্জায়। পিহু কোনমতে বলল, চুপ করুন অসভ্য লোক। শাদি আবারও ঠোঁট কামড়ে হেসে ফিসফিস করে বলল, স্টুপিড। বাড়ি ফিরে আগে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে নিল পিহু। পিহু আসতেই শাদিও গোসল সেরে এল। পিহুর চুল দিয়ে এখনও টপটপ করে পানি পড়ছে। রাত 3:30 পেরিয়েছে। সিরেন বিছানার এক কোণে ঘুমাচ্ছে। শাদি ওয়াশরুম থেকে একেবারে উবু করে বের হয়েছে। শাদি পিহুর কাছে এসে দুটো জায়নামাজ থেকে একটা পিহুর হাতে দিয়ে শান্ত কোমল কণ্ঠে বলল, তাহাজ্জুদ এর নামাজ পড়ব চল। আর তবা করব। এই জীবন থেকে সমস্ত পাপের ক্ষমা চাওব। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। আমাদের প্রতিশোধ শেষ, এবার আমরা একটা সুন্দর জীবনে ফিরতে চাই। সেই আগের পিহুকে চাই আমি। পিহু বেশ কিছুক্ষণ শাদির দিকে তাকিয়ে রইল। শাদির চোখের ভাষা আজও পিহু পড়তে পারে না। পড়তে পারলে হয়তো শাদির এই লাল আভায় ভরা চোখ দুটোর রহস্য জানতে পারত। পিহু জায়নামাজ হাতে নিয়ে নিচুস্বরে বলে উঠল, আপনি আমাকে মাফ করছেন তো? আসলে আমার উদ্দেশ্য খারাপ ছিল না। শুধু আমি আপনাকে শুদ্ধ দেখতে চেয়েছিলাম বলেই এমন কাজ করেছি। শাদি এবার হাসল ঠোঁট এলিয়ে, তারপর পিহুর দিকে তাকিয়ে বলল, আমি আমার পিহুরানির কোনো ভুল মনে রাখি না। কারণ আমি জানি আমার স্টুপিড নিষ্পাপ, পবিত্র। পুরো দুনিয়ার কাছে তুই ক্ষণিকের জন্য খারাপ হলেও আমার কাছে প্রতিটা সেকেন্ড এ তুই পবিত্র। আর কথা বাড়ায় না। নামাজে দাঁড়িয়ে যায় দুজন। শাদির থেকে 1 ফুট দূরত্বে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। দীর্ঘক্ষণ নামাজ পড়ে মোনাজাত করে একসঙ্গে অতীতের সকল ভুলের জন্য মাফ চায় আল্লাহর কাছে। আর সামনের একটা সুন্দর সংসার। নামাজ শেষ করে দুজনেই জিনিসপত্র লাগেজ গোছাতে শুরু করে। সিরেন উঠেছে কিছুক্ষণ আগেই, তবে পিহুকে পাত্তা দিচ্ছে না। শাদির কোলের ভিতরে গিয়ে বসে রয়েছে। পিহু 2-3 বার হাত এগিয়ে দিলেও সিরেন মাথা ঘুরিয়ে নিয়েছে। তার মানে সে যাবে না। সিরেনের কর্মকাণ্ড দেখে সাদি হেসে পিহুকে বলে, তোর উপরে রাগ করেছে দেখছিস। পিহু বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে লাগেজ এর চেন টেনে দিয়ে সিরেনকে জোর করে নিল সাদির কোল থেকে, কিন্তু সিরেনের কোনো রেসপন্স নেই। একেবারে শান্ত। পিহু এবার সিরেনের কপালে চুপু খেয়ে হেসে বলল, রাগ করে না মা। সরি তো আর হবে না। আর দেরি করব না। প্রমিজ। তাকাও আমার দিকে। তবুও সিরেন তাকায় না। এদিকে সিরেনের রাগ ভাঙানো দেখে শাদি হেসে গড়াগড়ি খাচ্ছে। শাদির হাসি দেখে পিহু রেগে জোরে বলে উঠল, চুপ করুন, একদম হাসবেন না। আমার মেয়েটা আমার উপর রেগে আছে আর আপনি হাসছেন। পিহুর কথায় শাদি আরও জোরে হেসে উঠল।
পিহুর কোলে সিরেনের দিকে তাকিয়ে বলল, সিরেন, তোমার মাম্মাকে বলে দাও তুমি চাইছ তোমার একটা ভাই বোন আসুক, তাইলে তোমার রাগ কমে যাবে। কথাটা বলেই সাদি আবারও হাসতে লাগল। অনেক কষ্টে সিরেনের রাগ ভাঙিয়েছে পিহু। তারপর সিরেন খাবার খেয়েছে। সকাল 7টার ফ্লাইট কানাডার উদ্দেশ্য রওনা দিয়েছে তারা। সিরেনের সাথে নিতে পারেনি। তাদের পরের ফ্লাইট আসবে সে। ক্যাট বাক্স সুন্দর করে রাখা আছে সিরেনকে। কানাডা এয়ারলাইন্সের ভিতরে সিটে সাদির কাঁধে মাথা রেখে আছে পিহু। বিমানের ভিতরে লাইট অফ। সকলে ঘুমাচ্ছে। পিহু সাদির ঘাড়ে মাথা রেখেই বলে উঠল, সাদু, আমরা কখনো বাংলাদেশ যাব না। আমাদের পরিবারের বাকি মানুষগুলোর সাথে কি আর কখনো দেখা হবে না? পিহুর কথায় সাদি পিহুর দিকে তাকায়। তারপর ভ্রু কুঁচকে বলে, কাদের কথা বলছিস তুই? মেহু আপু আর ইরিনা আপু? পিহুর কথাটা শুনে সাদি কিছুটা রেগে গেল। তবে নিজেকে শান্ত করে বলল, মেহুর সাথে দেখা করাবো, তবে ইরিনাকে ভুলে যা। যে বোন তার ভাইকে বিশ্বাস করতে পারেনি, বাবা মায়ের মৃত্যুর খবর পেয়েও আসেনি, তাকে বোন বলতে ঘৃণা হয়। আপনি না বললেন খবর পাইনি? আমি শুনেছিলাম এসেছিল, কিন্তু পরে জানতে পারি আসেনি। তাই তুই যাতে কষ্ট না পাস তাই বলেছি খবর পাইনি। মেহু আপুও তো আসেনি। তুই কি চাস? সাদি পিহুর দিকে তাকায়। পিহু ও সাদির দিকে তাকায়। অস্পষ্ট চোখ জোড়ায় গভীর সমুদ্রের মতো রহস্য। পিহু এবার বলে উঠে, আমি কি চাইব? মানে তুই কি চাস? আবারও পুরনো স্মৃতি মনে করতে কষ্ট পেতে? মানে, যে বোন তোকে রেখে চলে যাওয়ার পর একদিন ও খোঁজ নেইনি, তার কথা কিভাবে মনে রাখতে চাস? মানে, আপু তো এসেছিল, আর মামুনি তো বলতো সে খোঁজ নেয়, যদিও কথা হতো না। সাদি এবার চুপ করে যায়। শান্ত গভীর চোখে পিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, আমার বোকারানি, এমনি এমনি কি স্টুপিড বলি? বুঝলাম না। সাদি এগিয়ে এসে পিহুর কপালে ছোট্ট একটা ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। তারপর আবারও একই কণ্ঠে বলে, আমরা যা শুনি বা দেখি তা সব সময় ঠিক হয় না জান। অতীত ভুলে যা। আর প্রশ্ন করিস না, ঘুমা। পিহু সত্যি আর প্রশ্ন করল না। ছোট্ট মাথাতে যা বুঝার বুঝে গেল। সাদির ঘাড়ে মাথা রেখে সাদির ডান হাতটা নিজের হাত দিয়ে ধরে মুখের কাছে নিয়ে এসে ছোট্ট একটা চুমু আঁকল। তারপর বিড়বিড় করে বলে উঠল, খুব ভালোবাসি আপনাকে সাদু। সাদি এবার হাসে, ঠোঁট জোড়ায় এক সুন্দর হাসি ফুটে উঠে। চোখেও যেন হাসিরা দোলা খাচ্ছে। সাদিও নিজের দুহাতের মুঠোয় পিহুর হাত দুটো এনে কোমল নেশালো কণ্ঠে বলে উঠল, আমিও ভালোবাসি আমার পিহুরানীকে। খুব ভালোবাসি। অসম্ভবের থেকেও অসম্ভব ভালোবাসি তোকে। প্রায় 15 ঘণ্টা জার্নি করে পিহুরা কানাডার মাটি স্পর্শ করে। সিরেনকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 24 ঘণ্টা পেরিয়ে গেছে। বাসায় ফিরে পিহু নিজের মতো গোছানো শুরু করল। সিরেন ও সারাদিন পিহুর পায়ে পায়ে। সাদি হসপিটালে যাবে কিছুদিন পর থেকে। আপাতৎকাল থেকে অফিসে জয়েন করবে, নয়তো ব্যবসা শিখে উঠবে। সাদির এত পরিশ্রম দাঁড় করানো ব্যবসাটা আজ কতদিন ম্যানেজার দেখছে। সাদিও বাসায় ফিরেই ম্যানেজারকে জানায়, সাথে ফাহাদকেও। সময়টা ফেব্রুয়ারি হওয়ায় টরন্টো শহরে এখন প্রচুর ঠান্ডা। সন্ধ্যার পরপরই প্রায় তুষারপাত হয়। রাস্তার পাশে সবুজ ঘাসগুলো ছোট্ট ছোট্ট তুষার কণায় ঢেকে যায়। আজও তেমন একটা রাত। বাইরে তুষারপাত হচ্ছে, বাড়ির ভিতরে হিটার চলছে। রাত 10টা বেজে 21 মিনিট। সাদির বুকে হেলান দিয়ে গল্পের বই পড়ছে পিহু। সাদি চুপচাও বসে আছে তার পিহু রানীকে কোলে নিয়ে। সিরেন ডিভানের উপর ঘুমাচ্ছে। সেই সন্ধ্যা থেকে ঘুমাচ্ছে বেচারি। সাদি হেসেছে। পিহু জোর করে তুলে খেতে দিয়েছে, তবে খায়নি, আবার গিয়ে ঘুমিয়ে পড়েছে। সিরেনের কান দেখে সাদি পিহু হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা ছিল। পিহু বই বন্ধ করে বিছানা থেকে নেমে বুকশেলফ রেখে আসে। তারপর সিরেনের গায়ে একটু হাত বুলিয়ে আদর করে বিছানায় চলে আসে। বড় লাইট অফ করে বেড সাইড টেবিল ল্যাম্পলাইট জ্বালায় সাদি। পিহু বিছানায় শুয়ে পড়তেই পিহুকে আষ্টেপিষ্টে জড়িয়ে নেয় কমফোর্টার দিয়ে। উষ্ণ কমফোর্টারের নিচে দুটি দেহ একে অন্যকে জড়িয়ে রেখেছে। সাদি কিছুক্ষণ চুপ থেকে ফিসফিস করে পিহুর কানের কাছে বলে উঠে, স্টুপিড। পিহু ছোট্ট করে উত্তর দেয়, হু।
শাদি এবার পিহুর আরও কাছে চলে আসে, একেবারে বুকের সাথে জড়িয়ে নেয়। সুতো পরিমাণ ফাঁকা রাখে না। তারপর মাথে নিচু করে পিহুর কানের কাছে মুখ এনে ফিসফিস করে নেশালো কণ্ঠে বলে, মাম্মা বানাতে চাই তোকে, আমার ছোট্ট বাচ্চার মাম্মা। রাজি তুই? রাজি হয়ে জানা প্লিজ, খুব ভালোবাসব প্লিজ। শাদির আদুরে আবদারে পিহু স্মিথ হাসে, তবে কোনো প্রতিউত্তর করে না। শাদির বুকে মুখ গুজে ছোট্ট করে কামড় বসায়। শাদি ও যা বুজার বুঝে যায়। পিহুর সম্মতিও বুঝতে পারে। সেই তুষার পরা শীতের রাতে আবারও অন্য জগতে হারিয়ে যায় এক কপোতকপতি ভালোবাসার সমুদ্রে। তারা ভালো থাকুক। নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। তুষার পড়তে বাইরে। আকাশটাও সাদা ফকফকা অন্ধকার। সকাল 7টা বেজে 20 মিনিট। জানুয়ারির 3 তারিখ চলছে। দেখতে দেখতে কেটে গেছে 3টে বছর। কতগুলো ঋতু, কতগুলো মাস, কতগুলো এতগুলো দিনে বদলে গেছে অনেক কিছুই। আবহাওয়া, সমাজ, সবকিছুই। সকাল সকাল মুখ ভার করে এলোমেলো চুল নিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে পিহু। চোখে এক রাশ অভিমান জমা। ল্যাপটপের স্ক্রিনের ওপাশে শাদি। ইন্ডিয়া গিয়ে যে বিজনেসের কিছু দরকারি কাজের জন্য 7 দিনের মাঝেই ফেরত আসবে। কল দেওয়া থেকে শাদির তাকিয়ে আছে পিহু, তবে মুখে কোনো কথা নেই। চোখে এক রাশ অভিমান। শেষে শাদি না পেরে আবারও বলে উঠে, কি হয়েছে জান? আপসেট কেন সকাল সকাল? পিহুর মুখে তখনও কোনো কথা নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শাদি এবার বিরক্ত হয়ে বলল, দেখ কি হয়েছে বল। না বললে বুঝব কি করে? আমি এত দূর থেকে বুঝতে পারব তোর কিসে অভিমান হয়েছে? পিহু এবার কেঁদে দেয়। পিহুর চোখে পানি দেখে শাদি ভরকে যায়। মনের মাঝে কু ডেকে উঠে শাদির। সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠে, এই জান কি হয়েছে? আমার কলিজা দুটো কই? আমার সাদিফ রাদিফ কই? বল এই জান কি হয়েছে? শাদির এমন চিন্তিত কণ্ঠস্বর শুনে পিহু হাত দিয়ে ঘুরিয়ে বিছানায় তার পাশেই শুয়ে থাকা তার নাড়ি ছেঁড়া মানিক দুটোকে দেখাল। শাদির মতোই ঘুমের ভিতরে ভ্রু কুচকে আছে বাচ্চা দুটো। শাদি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠে, তোর কি হয়েছে জান? তুই জানিস তুই আর আমার কলিজা দুটো ছাড়া আমি অসহায়। তোদের একটু মন খারাপেও আমার হৃদয় পুড়ে। বল জান কি হয়েছে? পিহু কিছুক্ষণ চুপ থেকে আবেগী কণ্ঠে বলে, আপনি আমাকে মিচ করছেন না সাধু? শাদি এবার পিহুর দিকে তাকিয়ে মুখে দুহাতের ভর দিয়ে বলে, হঠাৎ এই প্রশ্ন? আচ্ছা আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে তো মিচ করবেন। হুম, মিচ করছেন। শাদি হাসে। মেয়েটা এখনও বাচ্চাদের মতোই আছে। হুটহাট মুড সুইং হয় আর শাদিকে উল্টাপাল্টা প্রশ্ন করে, যেখানে শাদি নিজের জান অবধি পিহুর নামে কুরবান দিতে রাজি। শাদি এবার স্মিথ হেসে বলে, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোকে প্রতি মুহূর্তে ভালোবাসি স্টুপিড। শাদির কথা শেষ হতেই পিহু চোখের পানি নিয়েই কাঁদতে কাঁদতে বলে, তাহলে বলুন ফারিনা কে? শাদি স্ক্রিনের ভিতর থেকেই কপাল কুঁচকে বলে উঠে, হু ইজ সি? আমি কিভাবে জানব? তো বললি কেন? আপনার আলমারির ভেতরে ফাইল ফারিনার দেওয়া লাভ লেটার আছে। সে আপনাকে ভালোবাসে। কথাগুলো একসাথে বলেই পিহু থামে। শাদি আবারও বকে উঠে, কোন ফাইল? আপনি যেগুলো আমাকে চেক করতে বলছিলেন। ওহ, শুধুই ও? তো কি বলবো? ফারিনা কে? অফিসের স্টাফ হয়তো। সিউর না ফাহাদকে জিজ্ঞাসা করে নিস। আমি কেন জিজ্ঞাসা করব? আর সে কেন আওনাকে ভালোবাসবে? আপনি তাকে কিছু বলেননি কেন? আমি তো জানি না জান। সে আপনাকে। শাদি থামিয়ে দেয় পিহুকে, তারপর কাটকাট গলায় বলে, স্টুপিড জাস্ট স্টপ। শাদির কথায় পিহুর অভিমানে চোখ পানিতে ভরে উঠে। কিছু বলতে যাবে তার আগেই শাদি গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলে উঠে, ডাজেন্ট ম্যাটার হু ওয়ান্টস মি, মাই হার্টস অনলি ওয়ান্টস ইউ। শাদির কথায় পিহুর মনে হাসি ফুটলেও কিছু বলে না। শাদি এবার শান্ত কণ্ঠে বলে, আমার আরও 2 দিন সময় লাগত, তবে আজই ফিরব। আর ফিরেই ওই মেয়েকে জব থেকে বের করব। আমি চাই না সামান্যতম সন্দেহ থাক আমার কলিজাদের মাম্মার মনে, কারণ আমি তাতেই আসক্ত।
আরও বেশ কিছুক্ষণ মান অভিমানের কথা চলে। সাদি একটা মিটিংয়ের জন্য কল কেটে দেয় আর পিহু তার বাচ্চাদের দিকে ফিরে। তার 2 বছরের দুটো ফুটফুটে ছেলে। একেবারে দুজনেই বাবার ফটপ্পি। চোখগুলো টানা টানা, চুলগুলো কিছুটা বাদামি, আর সাদির মতোই ফর্সা। পিহু ও মাঝে মাঝে চিনতে পারে না, তবে 2 ভাইয়ের মাঝে রাদিফ এর ঠোঁটের নিচে তিল আছে আর সাদিফ এর হাতের তালুতে। এটা নিয়েই চিনে। বাচ্চা দুটো যখন মাম্মা বলে ডাক দেয় পিহুকে, তখন পিহুর মনে হয় দুনিয়ার সবথেকে সুখী মেয়ে সে। সবথেকে সুখী মা। আর স্ত্রী। সাদি নতুন বাড়ি কিনেছে। সেই বাড়িতেই গত 1 বছর ধরে থাকছে। আজ বাড়িতে ছোট আকারে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সাদি। ইন্ডিয়া থেকে এসে ফারিনাকে অফিস থেকে বের করতে চেয়েছিল, পরে শুনে ওটা ডাস্টবিন এ ফেলতে গিয়ে ভুলক্রমে ফাইল এর ভিতর গেছে। নতুন বিয়ে হয়েছে। আর তার হাজব্যান্ড ও অফিসের স্টাফ তাই। সাদি আর কিছু বলেনি, তবে ওয়ার্নিং দিয়েছে আর যেন এমন ভুল না হয় সেজন্য। আজ সাদির ফ্রেন্ডরাও এসেছে। সিরেন এখনও আছে। আগের থেকে বেশি গোলুমলু হয়েছে, সাদা রং হওয়ায় বেশ চকচকে বিড়ালটি। সাদিফ আর রাদিফ সারাদিন প্রায় সিরেনের সাথে খেলায় ব্যস্ত থাকে। সাদি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আতিয়া বেগম বেঁচে থাকলে কত খুশি হতো। এই বাচ্চা দুটোকে নিয়ে কত আদর, কত ভালোবাসা পেত। বাচ্চা দুটোও দাদা দাদির ভালোবাসা পেত। রাত 3টা পর্যন্ত পার্টি করে সবাই চলে যায়। সাদিফ রাদিফ ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। পিহু উপরে আসে। নিজের পরনের সাদার উপরে নীল হলুদের কাজ করা গাউনটার দিকে তাকায়। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঘুমিয়ে থাকা সাদিফ রাদিফের পরনে থাকা জিন্সের প্যান্ট আর সিল্কের শার্টটা খুলে বাসায় পরা নরম গেঞ্জি সেট পরিয়ে দেয়। ইতিমধ্যে সাদি রুমে চলে এসেছে। পিহুকে সাদিফ রাদিফের পাশে দেখে আস্তে করে শব্দ করে ব্যালকনিতে ডাকে। পিহু ও যায় পিছে পিছে। ব্যালকনির দোলনায় বসে। বেশ ঠান্ডা লাগছে। সাদির হাতের পাশে গিটার। পিহু ব্যালকনির কাচের দরজাটা লাগিয়ে দিয়ে সাদির গায়ে গা ঘেঁষে বসে। সাদি পিহুর দিকে তাকিয়ে স্মিথ হেসে বলে, রাদিফের মাম্মাম। শুনছ? হু। আমাদের সাদিফ বলছিল তার একটা বোন লাগবে। এখন যদি তার মাম্মাম অনুমতি দিত। পিহু ভ্রু কুচকে তাকায় সাদির দিকে। আসলে রাদিফ আর সাদিফ 1 মিনিটের ছোট বড়। অপারেশন থিয়েটার এ পিহুর হাত ধরে সেদিন সাদি বসেছিল। নিজ চোখে পিহুর আর্তনাদ দেখছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ বাবা হতে পেরেছে। পিহু ভ্রু কুচকে বলে, আপনাকে বলেছে? হু, সত্যি। বলতেই পারে দুজনেই আপনার মতো বদের হাড্ডি। তো কি তোমার মতো স্টুপিড হবে? দেখুন ফেকটুস ডাক্তার। দেখাও। ছিহ, অসভ্য লোক। লজ্জা নেই 2 বাচ্চার বাপ হয়েও। ছিহ। সাদি হাসে, খুব প্রশান্তির হাসি। দোলনায় গা এলিয়ে দিয়ে পিহুকে নিজের কোলে বসায়। তারপর পিহুর গালে টুকুস করে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি স্টুপিড, খুব ভালোবাসি। পিহু সাদির নাক টেনে বলে, আমিও ভালোবাসি আমার ফেলটুস ডাক্তার সাহেবকে। খুব খুব। পিহু থামে, তারপর আবার বলে উঠে, সাদু। হু। একটা বাংলা গান শোনাবেন? উহু, বাচ্চারা উঠে যাবে। উঠবে না। প্লিজ শোনান। প্লিজ প্লিজ। সাদু। সাদি হাসে। পিহুকে নিজের সাথে জড়িয়ে নিয়ে পিহুর লম্বা গাউন দোলনা থেকে অর্ধেক নিচে পড়ে রয়। ব্যালকনিতে বেশ ঠান্ডা লাগছে। তাই নিজের উষ্ণতা খুঁজে পিহুর মাঝে। পিহুর অধর জোড়ায় ঠোঁট ডুবাই। কিছুক্ষণ সেভাবে রেখে কপালে কয়েকটা চুমু দেয়। পিহু এবার সাদির বুকে মাথা গুজে। আর সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি টেনে এনে খালি কণ্ঠে সুর তুলে গেয়ে উঠে, তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দরিয়া। দিনের শেষে ঘুমের দেশে তুই মেরি ঐশ্বরিয়া। হেই, তুই কি জানিস তোর চোখে কত নেশা? তোর কাছে হার মানে কারিনা আর বিপাশা। তোকে হেব্বি লাগছে। তোকে হেব্বি লাগছে। তাওকে হেব্বি লাগছে। তোকে হেব্বি লাগছে রে। কেন জানি সমাপ্ত লিখতে ইচ্ছা হলো না। তোমাদের কথা মতো একটা ছোট্ট সুন্দর ফ্যামিলি উপহার দিয়েছি তাদের। দিন শেষে খুব মিস করব তাদের। আমার কাঁচা হাতের লেখা সাধু আর তার স্টুপিডকে। সময়ের সাথে আরও লেখা ভালো হবে, তবে এই এলোমেলোভাবে লেখা গল্পটাকে মিস করব। প্রায় 4 মাসের যাত্রা শেষ। আজ থেকে আর কারোর অপেক্ষা করতে হবে না।
আজ সকলে একটু বড় বড় কমেন্ট করে যাবেন। আশা করি শেষটুকু ভালো লাগবে।